জীবনে তো অনেক কিছু দেখেছিস, তো এটা দেখেছিস? ভাইয়ের যখন প্যান্টটা করলো তখন দেখি এই বড় একটা জিনিস। জীবনে তো অনেক কিছু দেখেছিস, তো এটা দেখেছিস? ভাইয়ের যখন প্যান্টটা করলো তখন দেখি এই বড় একটা জিনিস। জীবনে তো অনেক কিছু দেখেছিস, তো এটা দেখেছিস? ভাইয়ের যখন প্যান্টটা করলো তখন দেখি এই বড় একটা জিনিস। পরে আমার এক চাচাতো ভাই, বললাম ভাই যে আমাকে একটা কাজ করে দিবা। তখন বলল কি হয়েছে বল। দেখো না পিচ্চিটা কালি আবদার করছে যে আপু আমি শাপলা তুলতে যাব। ওকে নিয়ে আমি কিভাবে শাপলা তুলতে যাই বলো তো? আমি তো আর একা একা শাপলা তুলতে যেতে পারি না। যারা অধিক সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান 40 থেকে 45 মিনিট, তাহলে এই ক্যাপসুল ও সিরাপটি নিতে পারেন। জিনসেন সিরাপ ও ক্যাপসুল, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। সে যখন তার শরীরের কাপড়টা খুললো, তার এত বড় দেখলাম, আমি অবাক। আমার অজ্ঞান হওয়ার অবস্থা, যে আমি মনে হয় অজ্ঞানই হয়ে যাব। এই বিদেশের সাহেবেরটা না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। এর আশেপাশের লোকজন থাকতো, তাদেরকে দিয়েও এগুলা করাতো। আপনারা বিশ্বাস করুন, আমি 4টা বছর যে বিদেশে ছিলাম, একটা রাতের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ শান্তা ইসলাম। আমি একজন মুসলমান নারী। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। এখন অনেকেই বলবেন আপনি একজন পর্দাশীল নারী, তাহলে অনলাইনে কেন এসেছেন? হ্যাঁ, আমি বলবো কেন এসেছি। বলার জন্য এসেছি, একটু ধৈর্য ধরুন। আমি একজন মুসলমান হয়ে স্বামীর কথা অমান্য করি। স্বামীর কথা অমান্য করে বিদেশ গিয়ে বিদেশি বসের, আজকে আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেটা হলো এক প্রবাসী বস। আমি কি একা একা নৌকা বাইবো নাকি শাপলা তুলবো বলো তো? তুমি কবে বাড়িতে এত সকালবেলা দিই পানি থাকতে থাকতে সকালবেলা পানির উপরে থাকা শাপলা উঠে থাকে, তখন কিন্তু শাপলা ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো তাহলে এখন কি করা যায়? তখন ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কালকে বাড়িতে থাকি তবে অবশ্যই তোকে নিয়ে আর তোর বাইকে নিয়ে শাপলা তুলতে যাব। বাইক চলে গেল। আমিও বাসায় এসে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা। তো বললো, কি রে কোথায় যাচ্ছিস? আমি বললাম স্কুলে। তো পড়াশোনা কি ঠিক মতনে হচ্ছে নাকি? আমার ওই চাচাতো ভাই ঢাকা থেকে গ্রামে আসলো। সেই ঢাকায় চাকরি করে, বিয়ে শাদী এখনো করেনি, একা একাই আছে। ঢাকা চাকরি করে বিদায় গ্রামে কয়দিনের জন্য বেড়াতে এসেছে। আর বেড়াতে এসে বলেই আমাদের সাথে তার দেখা। পরে বললাম, ভাই আমি তো স্কুলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন ভাই মিচিমিচি হাসছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত ভাই আমাকে দেখছিল আর মুসকি মুসকি হাসছিল। মানে ভাই আমাকে দেখে খুব ভালো লেগেছে। আমার ভাইও কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট। আমার বাইকে দেখলে মানুষে অপছন্দ করবে তা কিন্তু না। মোটামুটি বাইকে আমাকে দেখে খুব ভালোই লাগলো। ভাইয়েরও জানি না আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা। তখন ভাই বলে, আচ্ছা ঠিক আছে স্কুলে যা। আর শোন, স্কুল থেকে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে একটু কথা আছে। তো আমি ভাবলাম ভাই বুঝি আমাকে পছন্দ করে। তো আমি ভাবলাম শাপলা তোলার ব্যাপারে হয়তো কোনো কথা বলবে, কিন্তু আমার তো বাইকে দেখে আমার সত্যি সত্যিই ভালো লাগে। তো আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে। এটা বলে আমি স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আমার ভাই পুকুর ঘাটে বসে আছে। তখন আমি বললাম ভাইকে যে, ভাই কি হলো, তুমি যে ডাকলে আমাকে? তখন বলে, তুই এসেছিস? আমি বললাম হ্যাঁ। তখন আমাকে বলে, এই জামাটা তো তোকে অনেক বেশ মানিয়েছে। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে ভাই আমাকে খুব পছন্দ করে, লাইক করে। পরে ভাই আমাকে বলছে যে, আচ্ছা তোর ভাইয়ের আশা, তোর আশা, তোর ভবিষ্যৎ কি? বলে, তোর ভবিষ্যৎ, তোর আশা যে আমি পূরণ করবো তাতে আমার কি লাভ? তখন আমাকে বলে যে, আমার তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল, কিন্তু এটা আমি চাচ্ছি না। তখন আমি বললাম কি? আমি বললাম কি চাইছেন? তখন ভাইয়া বলল, কি আর চাইবো, তোকে এটা বললে তো তুই সবাইকেই বলে দিবি। আমি বলি না, ভাইয়াকে বলি না, আমি কাউকেই বলবো না। ভাই বলল, বলবি না তো সত্যি? আমি বললাম না, তোকে না আমার, মানে। তারপরে বলে যে, না থাক, আজকে আর বলবো না, কাল যখন শাপলা তুলতে যাব তখনই বলবো। একথা বলে আমি আর ভাই আমার ছোট ভাইকে বসিয়ে রেখে পরের দিন আমি আর আমার ছোট ভাই সহ, বড় আমার ওই ভাই সহ শাপলা তুলতে যাই। ছোট ভাইটাকে ঘাটে বসিয়ে আমি আর ভাই নৌকা নিয়ে ভিতরে চলে যাই। যখন ভিতরে চলে যাই, অনেক মাঝখানে, বিলের মাঝখানে চলে যাই। যাওয়ার পর শাপলার যে বেডগুলো আছে, আমি তখন বলি, ভাই এই বেডগুলো খেতে কিন্তু অনেক মজা। তখন ভাই বলে, মজা তো, ওই বেটার চাইতেও মজার জিনিস আছে তোর কাছে। আমি তখন বলি, কি বলো, বেটার চাইতেও মজার জিনিস আছে আমার কাছে? কি মজার জিনিস? তখন ভাই আমাকে বলে, আছে, তুই কি বুঝবি সেটা? আমি তো জানি তার থেকেও মজার জিনিস আছে তোর কাছে। তো এখন বল, শাপলা আর কতগুলো তুলবি? তো এখন শাপলা তুলে নে, তারপরে তোর সাথে মজার গল্প করবো। এভাবে শাপলা তোলার পর, শাপলা তোলা যখন শেষ হয়ে গেল, তখন ভাইকে বললাম, ভাই এখানে পানি কতটুকু হবে? তখন ভাই বলে, কেন, নামবি নাকি?
তখন আমি বলি, না, অনেকদিন ধরে তো বিলে নামা হয় না, পানিতে নেমে নিজের হাতে শাপলা তোলার মজাটাই আলাদা। ভাই বলে, তাই নাকি? আমি বলি, হ্যাঁ। বলে, না, বেশি পানি নাই হয়তো, বোঝো, মনে হয় অল্পই পানি। একথা বলে ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি নেমে দেখি, তারপরে তুই নামিস। এরপরে ভাই পানিতে নেমে গেল। নেমে তারপরে আমার হাত ধরে টেনে নিচে নামালো। আমিও পানিতে নামলাম। নেমে দুইজন উড়াউড়ি করছি আর শাপলা তুলছি। এই শাপলা তুলতে তুলতে আমার সারা শরীর ভিজে গেল। বাহিরে থেকে আমার সারা শরীরের অংশগুলো, বিশেষ অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর কিছুই বলছে না। আর আমাকে বলে, তুই শাপলা তুল। আপনার সংসারে কি খুবই অভাব? কামাই রুজিতে বরকত নেই? ঘরের মধ্যে রহমত নেই? ঘরের মধ্যে শুধু অভাব আর অভাব? অনেক ইবাদত করেও কোনো বরকত পাচ্ছেন না? তাই আপনি যদি এই কবজটি ঘরের মধ্যে রাখেন, আপনার ঘর রহমত বরকতে ভরে যাবে। চারিদিক থেকে টাকা আসবে, সংসারে কোনো অভাব অনটন থাকবে না, কামাই রুজি বেড়ে যাবে। অনেক তপস্যা করে নকশা দিয়ে এই কবজটি বানানো হয়েছে। আপনি চাইলে সামান্য হাদিয়া দিয়ে এই কবজটি আপনি নিতে পারেন। বাংলাদেশের যে কোনো গ্রামে হোম ডেলিভারি দেওয়া হয়, তাই এখনই অর্ডার করুন। আমিও দেখবো তুই কতক্ষণ শাপলা তুলতে পারিস। আসলেও আমি এভাবে শাপলা তুলতে ছুটাছুটি করি, তার এই বিষয়টা খুবই ভালো লাগলো দেখতে। আর ভালো লাগছে বিদায় সে আমাকে বলে, তুই কতক্ষণ তুলতে পারিস তুল। কিছুক্ষণ পর শাপলা তুলে আমি ক্লান্ত হয়ে গেলাম। তখন আমি বলি, না, আর শাপলা তুলবো না, এখন বাড়ি যাব। সারা শরীর ভিজে গেছে, এখন ঠান্ডা লেগে যাবে। ভাই বলে, যাবি তো এক কাজ কর, এখন তো অনেকটা বুড় হয়ে গেল, এখন সূর্য উঠে যাবে, এত তাড়াতাড়ি বাড়ি যাবি? আর আধা ঘন্টা বসি, ভিজা গায়ে এই সময় বাড়িতে গেলে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, কারণ টেনে দেখলে আপনি ভিডিওর কোনো মূল কাহিনী বুঝতে পারবেন না। তাহলে শুরু করি। আমি একজন গৃহিণী, আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে, আমিও তাকে পছন্দ করে বিয়ে করেছি। কিন্তু একটা কথা আছে না, সংসারে যখন অভাব আসে তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। 6 মাস বা 1 বছর পর্যন্ত আমরা মোটামুটি ভালোই ছিলাম, মিল মহাব্বতও ছিল। আমরা দুজন দুজনকে বুঝতে পেরেছি, কারণ অভাবের সাথে যুদ্ধ করলেও দুজন দুজনকে বুঝতে দেয়নি। কিন্তু গ্রামে থাকি আমরা, তখন অভাব এমনভাবে ধরলো, তখন প্রতিনিয়ত আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যখন লেগে থাকতো তখন পাশের এক আদম আলী ভাই, সে জানতো ব্যাপারটা, বুঝতো। তখন প্রায় সময় আমাকে বলতো, তুমি একজন এত সুন্দর একটা মেয়ে মানুষ, তোমার কি নেই বলো? তুমি ইচ্ছা করলে তো একটা বড়লোক ছেলেকে বিয়ে করতে পারতা, কিন্তু তুমি পছন্দ করে একটা গরিব ছেলেকে বিয়ে করেছো। এখন তোমার সংসারে অভাবে দিন যাচ্ছে। তো এভাবে আমাকে প্রায় সময় বুদ্ধি দিত যে, দেখো, আমি তোমাকে বিদেশ পাঠাই, তোমার আর কোনো কষ্ট হবে না। কারণ বিদেশে গিয়ে অনেক মেয়ে মানুষ তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে আছে। যেহেতু তোমার সন্তান হয়নি, তুমি ইচ্ছা করলে বিদেশ গিয়ে 4টা বছর কেটে আসলে তখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা, তখন তোমার সংসারেও কোনো অভাব থাকবে না। তখন আমি চিন্তা করলাম, আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামীকে আমি ছাড়তে চাই না। যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা হওয়ার আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তখন আমি আমার স্বামীকে বোঝালাম যে, দেখো, আমি বিদেশে যাই, বিদেশে কত মেয়েরাই তো গেছে, আর আমাকে যেখানে নিয়ে যাবে সেটা খুব ভালোবাসা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে অনেক বোঝালাম যে, দেখো, বিদেশের লাখ টাকা খাওয়ার চেয়ে দেশে 1 টাকা খাওয়া অনেক ভালো। আর বিদেশে তুমি যাবা, ওখানে যদি কোনো আপদ বিপদ হয়, ইচ্ছা করলেই কিন্তু তুমি আসতে পারবে না। আমি যেহেতু রোজগার কম করি, তা নিয়ে তুমি খুশি থাকো। তো আমার স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি বুঝলাম না। ওই পাশের আদম আলী ভাই আমাকে যা বোঝালো, আমি তার কথাই বুঝলাম। যেহেতু আমার স্বামী অমত ছিল, তখন থেকে আমার স্বামীর দিকে ঝগড়া বিবাদ আরও বেশি লেগে থাকতো। কেননা সংসারে অভাব লাগলে আমি বলতে থাকতাম যে, বিদেশে যেতে চাইলাম, নিজের পায়ে দাঁড়াতে চাইলাম, অভাব যেন না থাকে সেই জন্য, কিন্তু সেগুলো তুমি করতে দিলা না। তো এভাবে কতদিন চলবে? তো এভাবে তার সাথে আমার এক কথা দুই কথা লেগে প্রতিনিয়তই ঝগড়া লেগেই থাকতো। আর ওদিকে আমাকে আদম আলী ভাই সবসময় আমাকে বোঝাতে থাকতো। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে, বিদেশে যাওয়ার ব্যাপারে আমার স্বামীকে আমি কিছুই বলবো না। কেননা আমার স্বামীকে যদি আমি বলি, কখনোই রাজি হবে না। তাই আমি আদম আলী ভাইয়ের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে ওই বিদেশে আমি গেলাম। যাওয়ার পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম, কারণ সে যখন আমাকে সারাদিন বাসায় পাই নাই, অনেক খোঁজাখুঁজি করলো। যখন আমি তাকে ফোন দিই, বলে দিলাম যে আমি বিদেশে এসেছি, তুমি কোনো টেনশন করো না, সে খুব কান্নাকাটি করলো। করার পর তারপরে মন খারাপ করে সে থাকলো। যে আমি বললাম যে, দেখো, এখন আর কি করার, এখন আর কিছু করার নেই, আমি বিদেশে চলে এসেছি, আমি আর কষ্টে থাকতে চাই না। পরে যাই হোক, যে সাহেবের বাসায় আমাকে কাজ দিয়েছে,
ওই সাহেবটা ভালোই ছিল, কোনো সমস্যা নেই, মাসকানির মতো ভালোই ছিল, কোনো ডিস্টার্ব কোনো কিছু নেই। হঠাৎ করে আমার কাজের গতিটা একটু বাড়াই দিল। কাজ কাম করি, আমি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতাম, সেই জায়গায় আমাকে রাত 12টা পর্যন্ত কাজ করাতো। তো কাজ করার পরে আমি যখন ঘুমাইছি, হঠাৎ করে তাকিয়ে দেখলাম সাহেব এসে আমার পাশে শুয়ে রইল। তখন আমার হঠাৎ করে দেখলাম যে আমার পাশে উনি শুয়ে আছে কেন, ব্যাপার কি? তখন আমি বললাম, সাহেব আপনি এখানে? তখন বলল, হ্যাঁ আমি এখানে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। তখন আমি বলি, সাহেব এটা ঠিক না। হার্বাল সেন্টার থেকে কবির বলছি। যাদের টাইম খুবই কম, পাতলা, কোনোভাবে স্ট্রং হয় না, অনেক ঔষধ খেয়েছেন, কোনো কাজ হয় না, সংসার ভাঙার পথে, আপনাদের জন্য আজকের এই জিংসেন সিরাপ এবং ক্যাপসুল। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, অভাবে পড়ে আমি বিদেশে এসেছি, কাজ করতে এসেছি, কিন্তু আমি এই কাজ করতে আসি নাই। আপনি আমাকে কাজ করিয়ে যা দিবেন তাতেই আমি খুশি, কিন্তু আমি এগুলো করতে চাই না। তখন সে আমাকে বলে, এত সতীগিরি দেখিয়ে কোনো লাভ নেই, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করতে আসে তাদের এই কাজ করতেই হবে। আর যদি তুমি এটা আমার সাথে না করো, তাহলে কখনোই বাংলাদেশে ফিরে যেতে পারবা না। তোমাকে মেরে আমি ওখানে পুঁতে রাখবো, দেখি তোমাকে কে বাঁচাতে আসে। তখন আমি ভয় পেলাম আর চিন্তা করলাম, বিপদে যখন পড়েই গেলাম, তখন সাহেবে যা বলে তাই করব। কেননা আমি শুনেছি বিন দেশে যারা বিপদে পড়ে তাদের নাকি কিছুই করার থাকে না। তাই সাহেবের সাথে তাল মিলিয়ে আমার জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর আমি সাহেবের কথা রাজি হলাম। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপরে